চট্টগ্রামে ছাত্রদলের দেয়াল লিখন এই ইস্যুতে একটি ঘটনার অবতারণা ঘটেছে। ফলে দোষারোপ করা হচ্ছে যে ছাত্র শিবিরের ছাত্ররা তারা বিএনপি বা ছাত্রদলের সেই যে কর্মসূচি দেয়াল লিখন বা দেয়ালে গ্রাফিতি অঙ্কন, সেটাতে নাকি বাধা দিয়েছে, হামলা করেছে ছাত্র শিবির। ফলে ছাত্র শিবিরের এই হামলার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জায়গায় মিছিল বের হয়েছে এবং শিবিরকে বলা হচ্ছে গুপ্ত সংগঠন। আর জামাতকে রাজাকার, আলবদর, আল শামস এগুলো তো বলা হচ্ছেই। রাজাকার শুধু নয়, আলবদর, আল শামস শুধু নয়, শিবিরকে নিয়ে যে আছে রক কাটার এক প্রোপাগান্ডা বা প্রচার, সেটাও কিন্তু শোনা যাচ্ছে এই স্লোগান থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়গুলোতে নিরঙ্কুশ শুধু নয়, ভূমিধস বিজয় পেয়ে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো আছে সেগুলোতে শিবিরের কিন্তু বিজয় এসেছে। আমরা যেটা দেখেছি নির্বাচনের আগে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের জয় জয়কার এবং ছাত্র শিবিরের যে একটা মোড়লগিরি বা নেতৃত্ব দেওয়ার ব্যাপার, সেটা কিন্তু বহাল তবিয়তে ছিল। কিন্তু যখন বিএনপিকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তখন কিন্তু এই চিত্রটি ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। অর্থাৎ এখন আমরা কিন্তু দেখছি যে ছাত্রদল হারলেও ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এখন কিন্তু তারা বেশ টনটনে অবস্থায় আছে। কারণ তাদের যেহেতু মাদার দল, অর্থাৎ মাদার অর্গানাইজেশন মানে হচ্ছে বিএনপি, মূল দল, সেই মূল দল যেহেতু ক্ষমতায়, সুতরাং এখন আর তাদেরকে ঠেকায় কে? বাংলাদেশে একটা সুযোগ তৈরি হয়েছিল 24 সালের 5 আগস্ট থেকে। সেই সুযোগটি ধীরে ধীরে হারাতে হারাতে এখন এমন এক পর্যায়ে এসেছে যে বিপ্লবের যে স্টেক হোল্ডার্স ছিলেন যারা, তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিয়েছেন। এই দেয়ালের কারণে এখন নানা সমস্যা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে ইসরায়েল, আমেরিকা এরা যেহেতু ইরানের উপর হামলা করেছে, আবার ওইদিকে ফিলিস্তিনে তো হচ্ছেই, লেবাননে হচ্ছে, ইয়েমেনে হচ্ছে, আবার এদিকে রাশিয়া ইউক্রেন হচ্ছে। ফলে একটা বৈশ্বিক অস্থিরতার প্রভাব কিন্তু আছেই। ইতোমধ্যে হরমুজ প্রণালী ঘিরে যে অবরোধ বা নিষেধাজ্ঞা বা প্রণালীটি বন্ধ, সব মিলিয়ে তেলের বাজারে কিন্তু এক হুলস্থুল অবস্থা। এই অবস্থায় তেলের মূল্য বৃদ্ধি বা অপর্যাপ্ততা, আর এই কারণে সকল কিছুর দাম কিন্তু বৃদ্ধির একটা লাইনে আছে। এই তেল না পাওয়ার কারণে, তেলের অপর্যাপ্ততার কারণে এর প্রভাব দ্রব্য, পণ্য যা কিছু আছে, যাতায়াত, সব কিছুর ওপর পড়ছে। ফলে একটা সমূহ খারাপ সিচুয়েশনের জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে যদি আমরা একসাথে থাকতে পারতাম, যা কিছুই হচ্ছে না কেন সেটা সরকার স্বচ্ছভাবে করবে এবং জবাবদিহিতার সাথে সেগুলো হ্যান্ডেল করবে, তাহলে কিন্তু ভালো হতো। সেটা না করে যদি এখন এই বিষয়গুলো নিয়ে, যেগুলো অতীত হয়ে গেছে এবং এমন অতীত যে 5 আগস্টের মধ্য দিয়ে নানা কিছুর সমাধান কিন্তু আমরা দেখে ফেলেছি। রাজাকার নিয়ে এত কথা বলা, এরপর এই যে জামাতের বিষয়টি নিয়ে বেশি জল ঘোলা করা, এইরকম তথ্য আছে যে সেই 1971 সালের জামাত, সেই জামাতের যে জামাত রাজনৈতিক দলটি, সেখানে
হয়তো 30 থেকে 35 জন রাজাকার এখন হয়তো বেঁচে আছেন, আর বাকি তো সবাই নতুন প্রজন্ম বা প্রজন্ম থেকে প্রজন্ম, এই স্বাধীনতার পরের প্রজন্ম। ফলে তারা যদি জামাত শিবির করে থাকে তাহলে তারা রাজাকার হবে কেন? জামাত শিবিরের তো একটা আদর্শ আছে নিশ্চয়ই, সেই আদর্শ তাদের ভালো লেগেছে বলেই তো তারা জামাত শিবির করে, এবং এই সংগঠনটি করে তারা কিন্তু দেশের উন্নয়নে তারা অবদান রাখছে। ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান, এরপর মিডিয়া, অনেক কিছুই তারা কিন্তু করেছে। ফলে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু অবদান বাংলাদেশে আছে। আর বললাম যে 30 থেকে 35 জন এখন বেঁচে আছে, আর বাকি সবাই তো প্রজন্ম থেকে প্রজন্ম, নতুন প্রজন্ম। ফলে তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি, সে সময়ে তাদের অংশগ্রহণ ছিল না। আর তারা রাজাকার বা শিবির, যেটা নেগেটিভলি বলা হয়, সেটা কোত্থেকে হবে? আবার দেখা যায় যে বিএনপি এই দলেই হয়তো 700 থেকে 850 জন রাজাকার এখনও আছে, যারা সেই সময়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, এবং তারা আবার সংসদেও গেছে, ডাকসাইটে নেতাও। এবং বিএনপির অনেকেই আছেন যারা খুব গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত, কিন্তু তাদের বাবা, অর্থাৎ তাদের বাবারা কিন্তু রাজাকার ছিলেন। একেবারে হিস্ট্রি ধরে লিস্টেড হয়ে আছেন রাজাকার। আবার আওয়ামী লীগে যেটা ছিল যে প্রায় 1200 থেকে 1350 জন রাজাকার ছিল, জীবিত একদম, বা এখনও আছে, তারা লুকিয়ে চুরিয়ে আছে। ফলে যে দলটি বেশি বেশি রাজাকার রাজাকার বলতো, সেই দলেই যখন এত সংখ্যক রাজাকার, তখন এই কথাগুলো বলা আসলে শূন্যে, অযথাই কিছু ছুঁড়ে দেওয়া ছাড়া অন্য কিছু নয়। নিজের দল থেকে রাজাকার সব ঝেড়ে ফেলে দিয়ে তারপর কথা বললে তাহলে জিনিসটা সুন্দর হয়, কিন্তু রেখে দিয়ে তারপর যে দলে রাজাকারের সংখ্যাই কম, নতুন প্রজন্মে ভরা, স্বাধীনতার পরবর্তী সময়ে যারা জন্ম নিয়েছেন তারা এখানে সম্পৃক্ত, এবং তারা দলের নীতি আদর্শ পছন্দ করে দল করছেন, সেক্ষেত্রে তাদেরকে এই পুরনো ট্যাগ বারবার মনে করিয়ে দিয়ে বা তাদের গায়ে লাগিয়ে দিয়ে খুব একটা সুবিধা বোধহয় করা যাবে না। সেই জন্য উচিত হচ্ছে যে এই সমস্ত গুপ্ত বলি, রাজাকার বলি, আল বদর আল শামস বলি, এগুলো বলে বলে সময় নষ্ট না করে, যদি সত্যিকার অর্থে আমরা তদন্ত করে দেখি যে চট্টগ্রামে দেয়াল লিখন বা দেয়াল চিত্র অঙ্কন বা গ্রাফিতি অঙ্কনের সময় যদি সত্যিকার অর্থেই লিস্টেড শিবিরের যারা ছাত্র তারা যদি জড়িত থাকে বা জামাতের লোকেরা জড়িত থাকে, তাহলে সেটা বের করে আইনে সোপর্দ করা হোক। অথবা দেয়াল লিখনে কী লেখা ছিল, কী লিখতে যাচ্ছিল, সেটা দেশের পক্ষে ছিল না সার্বভৌমত্ব নষ্ট করে, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে কিনা। কারণ আপনারা জানেন যে হাদি ইস্যুতে এই বিএনপি খুব বেশি কিন্তু সেন্সিটিভ না, তারা হাদি ইস্যুটাকে পাত্তাই দিচ্ছে না। মানে যেটা পাত্তা দেবার কথা না হচ্ছে আওয়ামী লীগের, কারণ হাদি হাসিনার বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে কথা বলতো, হাসিনার কুখ্যাত যে এই রেজিম পিরিয়ড সেটা নিয়ে কথা বলতো। সুতরাং সেক্ষেত্রে কিন্তু হাসিনার চক্ষুশূল ছিল কিন্তু এই হাদি। ফলে হাসিনার লোকেরা হাদিকে মারতে পারে বা মেরেছে, সেক্ষেত্রে কেন বিএনপি ওই হাসিনার লোকেদের মতো রোল প্লে করছে? হাদি তো বিএনপিরও, বিএনপি তো বিপ্লবের অংশ। সুতরাং এক্ষেত্রে হাদিকে কেন জানে তারা ছোট করছে বা তারা গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে। ফলে দেয়াল লিখনে কী বিষয়বস্তু ছিল, সেটা কি বিপ্লবের বিপক্ষে যাচ্ছে? আবার আপনারা দেখেন এই যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, গণভোটের রায় হ্যাঁ এসেছে, হ্যাঁতে সবাই রায় দিয়েছে বা ভোট দিয়েছে, অথচ এটা তারা মানতে চাইছে না। সব মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু দেখার দরকার আছে যে দেয়াল লিখন বা গ্রাফিতিতে আসলে কি অঙ্কন করা হচ্ছে, যেটার কারণে একটা বিতণ্ডার সৃষ্টি হয়েছে। সব মিলিয়েই বিষয়টি দেখে শুনে সিস্টেমের মধ্যে আইনি প্রক্রিয়ায় গেলে ভালো হয়। এইভাবে
মিছিল মিটিং করে গুপ্ত গুপ্ত বলে উস্কে দিয়ে যদি আবারও অস্থির করা হয় পরিস্থিতি বাংলাদেশের, তাহলে 5 আগস্ট দিয়ে আমরা কি করলাম, কি শিখলাম? সেই ক্ষেত্রে মনে হয় যে আমরা গুপ্ত যে এটা প্রমাণ করি, এবং গুপ্ত যদি খারাপ হয়, দেশের স্বার্থে যদি না যায়, দেশের সার্বভৌমত্ব যদি নষ্ট করে, দেশের কল্যাণে যদি এই গুপ্ত যারা ছিলেন তারা যদি নিজেকে বিলিয়ে না দেন দেশের তরে, তাহলে তাদেরকে আমরা বের করে আনি, তাদের অন্যায়গুলো সামনে আনি এভিডেন্স সহ, এবং সে অনুযায়ী কেস করে দেই। আইন কথা বলুক, দরকার তো নেই এটা নিয়ে জল ঘোলা করার।